বলেই জোবান আবার মেয়েটার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়, যেন ঐশীর উপস্থিতি এই স্থানে খুব নগণ্য। ঐশী পুরো ব্যাপারটাই খুব কষ্ট পায়। কেন পায় সে নিজেও জানে না। নিজেকে খুব কষ্টের সামনে নিয়ে সেই জায়গা ছেড়ে মেকআপ রুমে চলে এলো। টেবিল থেকে সাইড ব্যাগ নিয়ে বের হয়ে গেল মেকআপ রুম থেকে। চলে যাক, এইসব করবে না, এইসবতে পার্টিসিপেট। রাগে দুঃখে কান্না আছে ওর, কিন্তু কেন আছে জানে না। ঐশী জানে সেলিব্রিটিদের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক। ও কোথাকার এক সাধারণ মেয়ে, ওর দ্বারা জোবান মির্জার মতো এত বড় সেলিব্রিটিকে নিয়ে এসব চিন্তা মানায় না, একদমই না। কিন্তু মনের উপর তো কারো হাত নেই। মন তো এক লাগামহীন পাখি, যখন তখন নিষিদ্ধ কারোর জন্য নিজের সুখ ডানা চাপটায়। তবে ঐশীর মনে এক সন্দেহ এসেছে। ও তো এতদিন জানতো জোবান মির্জার মধ্যে মেয়েদের কোনো নেশা নেই, সম্পূর্ণ পিওর একটা ছেলে, সবার থেকে আলাদা। তাহলে আজ এটা কি ছিল? তাহলে মিডিয়াতে এই মির্জা সম্পর্কে যা বলা হয় সব মিথ্যা? সব লাল হুড তোলা রিকশায় বসে এসব ভেবে অনবরত চোখের জল হাত দিয়ে মুছে যাচ্ছে ঐশী। রিকশাওয়ালা লোকটা বারবার আর চোখে তাকাচ্ছে ওর দিকে। হয়তো ভাবছে প্রত্যেক দিন একটা না একটা মেয়ে এই রিকশায় বসে কেটে কেটে জোয়ার ভাষায়। আজকালকার ছেলেপুলের যে কি আবেগ ভাবা যায়। ঐশী বাড়িতে এসে দরজায় কলিং বেল বাজায়। তার মা কাঞ্চনা আক্তার রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে এসে দরজা খুলে দেন। কিন্তু ঐশীকে এরকম বিধ্বস্ত হতে দেখে তিনি একটু বরকে যান। তবে সেটা বাইরে প্রকাশ না করে কাঠো গলায় বললেন, কি হয়েছে তোর? এরকম পাগলের মতো বাসায় আসলি কেন? শেষ মাত্রই তো গেলি। ঐশী এতগুলো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল। সাইড ব্যাগটা বিছানার ছুঁড়ে ফেলে দিয়ে বিছানার কোনো ঘেঁষে বসে পড়ল। দু হাত দিয়ে মুখ ঢেকে কান্নার ফোয়ারা বয়ে দিল। ও খুব ভালো করে বুঝতে পারছে এই মির্জা সাহেব একজন সেলিব্রিটি। তাকে মন প্রাণ দিয়ে চাইতো কোনো দোষ নেই। আর জোবানকে এভাবে দেখে ঐশী সহ্য করতে পারে না, একদম সহ্য করতে পারে না সে জোবানকে অন্য কারো সাথে। কিছু সময় পর ঐশীর ফোন বাজছে। ঐশী চোখ মুখ মুছে ফোন রিসিভ করে কানে লাগালো। ওপাশ থেকে জান্নাত তড়িঘড়ি করে বলছে, ওই কুত্তা, কই তুই? পুরো স্পট জুড়ে তোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কই গিয়ে মরলি? ঐশী থেমে থেমে বলল, বাসায় চলে এসেছি আমি। মানে বাসায়? কেন? বারবার তোর কথা অ্যানাউন্স করা হচ্ছে আর তুই এখন বাসায়? আমি এই শো করব না, আর প্লিজ কারণ জিজ্ঞেস করবি না। মানে তুই ঠিক আছিস? করবি না মানে? হঠাৎ কি হলো তোর? আমি বলছি করব না মানে করব না, এত প্রশ্নের তো কিছু দেখছি না আমি। জান্নাত আরো কিছু বলতে যাবে, তার আগেই ঐশী ফোন কেটে দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। কিছুই ভালো লাগছে না তার, সবকিছু দুর্বিষহ লাগছে। সবকিছু তছনছ করে দিতে মন চাইছে, ও সব ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে। স্যার, আজকে কি কোনো মেয়ে পাঠাবো? অ্যাসিস্ট্যান্ট শাহাদাতের কথা শুনে ভুরু কুঁচকালো জোবান। ল্যাপটপের থেকে মুখ তুলে দেওয়ালে রাখা নিজের বৃহৎ ফটো ফ্রেমের দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, পরশু আমার জন্য প্লেনের টিকিট কেটে রাখো, ঢাকার বাড়িটায় যাব। শাহাদাত তৎক্ষণাৎ মোবাইল ডাটা অন করে অন্য ফোন চেক করে নিল। না, পাইনি সে। শাহাদাত ফোনটা টেবিলে রেখে দিয়ে বলে, স্যার, আগামী 7 দিনের কোনো প্লেনের টিকিট নেই, ঈদের জন্য সব বুকড হয়ে গেছে। জোবান মুখ কুঁচকে ফেলল।
একটাও টিকিট নেই? কেমন সিস্টেম এটা? সে বিরক্ত হয়ে বলল। ইটস আর্জেন্ট। শাহাদাত মাথা চুলকে বলল, স্যার আই এম সরি, একটাও টিকিট খালি নেই। তবে আপনি বাসে যেতে পারেন, আজকাল ভালো বাস পাওয়া যায়, কোয়ালিটিও খুব ভালো। জুবান কোনো উপায় না পেয়ে বলে, ঠিক আছে, তবে খেয়াল রাখবে ভালো বাস কিন্তু। জি স্যার, অবশ্যই। জুবান অতিরিক্ত সময় ব্যয় না করে ফোন কেটে দিল। এই লোকটি আসলে এক্সট্রা কথা বলে, তবে সব কাজের ব্যাপারে সিরিয়াস। তাই তো এখনো জুবানের সাথে টিকে আছে। জুবান আবার ল্যাপটপে মন দিল। কয়েকদিন পর একটা বড় গানের প্রজেক্ট আছে, তাই এখন মন সৌর কাজ করতে হবে। শাহাদাত নিজের কম্পিউটার দিয়ে লন্ডন এক্সপ্রেস বাসের একটা টিকিট কেটে ফেলল। আবার সেই বাসের ম্যানেজারের সাথে কথাও বলে নিল, যাতে তার স্যারের কোনো অসুবিধা না হয়। না হলে দেখা যাবে সবকিছু বেঠিক পেয়ে স্যার মহাশয় তারই গাড় মুটকে দিল। আন্টি, ঐশী কোথায়? রুমেই আছে। তোমাদের মধ্যে কিছু কি হয়েছে? ভালো মনেই তো গেল গানের শোতে, এরকম কান্না করতে করতে ফিরে এলো কেন জানি না। অসম্ভব কিছু নয় বলেই রেগে দাঁত কাটলো জান্নাত। ঐশীর মা হেসে চায়ের কাপটা নিয়ে স্বামীর রুমে যেতে যেতে আবারও ফিরে তাকালেন। মৃদু হেসে বললেন, তোমাদের ব্যাপার তোমরাই জানো। রুমেই আছে, দেখো রুম থেকে বের করতে পারো কিনা। বলেই তিনি রুমে চলে গেলেন। জান্নাত ঐশীর মার যাওয়ার পথপানে তাকিয়ে আবারও উষ্ণ নিঃশ্বাস ফেলল। এই ঐশী মেয়েটা কি এত বছরে সে বুঝে উঠতে পারেনি। কখনো একদম শান্ত মাটির মতো, আবার কখনো রণমূর্তির উদ্বেগ নেয়। ভাবনার মধ্যেও আবার শোনা গেল এক দীর্ঘশ্বাসের শব্দ, সাথে শোনা গেল কতগুলো পদধ্বনির শব্দ। জান্নাত গটগট পায়ে এগিয়ে গেল ঐশীর রুমের দিকে। রুমে প্রবেশ করতেই বাথরুম থেকে পানির আওয়াজ কানে আসলো জান্নাতে। এই মেয়েটা কি এই আসরের সময় গোসল করছে? জান্নাত এগিয়ে গিয়ে বিছানায় বসলো। ঐশীর ফোনটা নিয়ে নড়াচড়া করতে করতে বারবার বাথরুমের দিকে তাকাতে লাগলো। না, আজ একটা বোঝাপড়া করতে হবে। ঐশীর জন্যই তো শোয়ের পরিচালক খেপে গেছে ওর উপর। যা নয় তাই বলে বকেছে ওকে। একটু পর ঐশী টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো। বিছানার উপর জান্নাতকে বসে থাকতে দেখে বিন্দুমাত্র বিচলিত হয় না। ঐশী পরোয়া না করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মুখে ক্রিম দিল, হাতে পায়েও দিল। অতঃপর শরীরে বডি মিস্ট দিয়ে ফিরল জান্নাতের দিকে। চুলে বিদেশিদের মতো টাওয়েল পেঁচিয়ে জান্নাতের পাশে এসে বসলো। জান্নাত এখনো বেটে চোখে তাকিয়ে আছে ঐশীর দিকে। ঐশী জোরে এক হাঁপ ছেড়ে দিয়ে বলল, আমি শোতে কমফোর্ট ফিল করছিলাম না, তাই চলে এসেছি। এছাড়া আর কিছুই না। জান্নাত কিছুক্ষণ ঠোঁট কামড়ে ওর দিকে খানিক তাকিয়ে ধুম করে এক কিল বসিয়ে দিল ঐশীর পিঠে। ঐশী একটু পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নিল। জান্নাত আরো গুটি কয়েক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, কুত্তা হারামি শয়তান ছেড়ি, তোর জন্য ওই খাটাস বেটা আমারে যা নয় তাই বলেছে। আমি আনস্মার্ট, খ্যাত, এসব মিডিয়া শো আমার জন্য নয়, আর কত কি, সব তোর জন্য। আরে আজব তো, আমার জন্য তোকে মারতে যাবে কেন? আমি বলেছিলাম তুই আমার বেস্টি, তাই ফেসে গেছি ইয়ার। ঐশী জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল নীরব। জান্নাতের ঐশীর এই শান্ত রূপ সহ্য হলো না। হাত দিয়ে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোর? এত নীরব কেন? সত্যি করে বলতো, শুতে তোর সাথে আসলে কি হয়েছিল? কি হয়েছে পান্তুপি, বলতো। ঐশী আর যাই হোক, জান্নাতের কাছে কিছুই লুকায় না। এখন তোর মনে হয় ওর বাসর রাতের দিন যা যা হবে সবই এই অপদার্থকে বলবে। আর রাখতে পারলো না। ঐশী পেটের মধ্যে গুজে রাখা কথাগুলো এক এক করে বলল জান্নাতকে।
সব শুনে জান্নাত খুব বেশি আফসোস করলো না। সে খুব স্বাভাবিক গলায় বলল, এটাই স্বাভাবিক। এইসব নামি দামি লোকেরা বাহিরেই এক আর ভেতরে এক। এরা কখনোই মিডিয়াতে নিজের আসল সত্য প্রকাশ করে না। আর তুই এটা নিয়ে এত মন খারাপ করিস না তো। আমি তোরে আমার বিটিএস এর মোস্ট হ্যান্ডসাম ভিকে তোরে দিয়ে দিলাম। তুই এর নিয়ে সুখে থাক। তাও ওই ক্যারেক্টারলেস মির্জারে তুই ফুইলা যা। ঐশী চোখ টিপে তাকালো জান্নাতের দিকে। জান্নাত ঐশীর তাকানো দেখে আমতা আমতা করে বলল, আচ্ছা বাদ দে, ভিয়ের হাফ আমার হাফ তোর, পুরোটা দেওয়া যাবে না কিন্তু। ঐশী জান্নাতের কথা শুনে খাপ ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। কি করবে ও? এই মির্জা ছাড়া ওর আর কারো কাছে মন বসে না, ওই সাদা চামড়ার ছেলেদের কাছেও না। মনটা বারবার সেই গায়ক মহাশয়ের কাছেই আহত হয়। কি করবে ও? আরে কেমন আছেন মিস্টার? দিনকাল কেমন যাচ্ছে আপনার? সব ঠিক আছে তো? আজ হুট করে নিজের মুঠোফোনে মন্ত্রী শাহিদুল হকের কল দেখে চোখে মুখে খানিক বিস্ময় খেল ঐশীর বাবা আশরাফুল হাবিবের। পেশায় তিনি একজন পুলিশ অফিসার, তবে আজ মন্ত্রীর কল করার ব্যাপারটা তার আন্দাজ করতেও মোটেও কষ্ট হয়নি। তাই তিনি ধারালো গলায় বললেন, হঠাৎ আমার ভালো মন্দ জানার আপনার এত ইচ্ছা হওয়ার কারণ জানতে পারি? শাহিদুল হক মুখের পানের লাল রঙা থুতু গাড়ির জানালা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেললেন। মিকি হাসি হেসে বললেন, কি আর করার, আজকাল আপনার এক এক কাজ আমাকে আপনার কথা স্মরণ করতে বাধ্য করে। আমার আর কি দোষ বলেন? আশরাফুল অতিমাত্রায় তেতে উঠলেন, তবে মুখে মধু রেখেই বললেন, এইসব কথা বাদ দিয়ে মোদ্দা কথায় আসেন। ঠিক বলেছেন, এসব ঘোরাফেরা কথা না বলাই ভালো। আপনার কাছে একটা মেমোরি আছে তাই না? ওটা আমার চাই যে। আসলে কি বলেন তো, আমার বিরুদ্ধে কারো কাছে কোনো প্রমাণ আছে, তাহলে আমি সেটা অক্ষত থাকতে দিই কিভাবে বলুন তো? দায়িত্ব আছে না একটা। আশরাফুল কঠিন গলায় বললেন, আপনি ভুল জায়গায় কল দিয়েছেন। আমি ওই মেমোরি কার্ড কখনোই আপনাকে দেব না, মরে গেলেও না। আরে আপনি তো আমাকে পথ দেখিয়ে দিয়েছেন মশাই, তা মেমোরি দিবেন না যেহেতু, তাহলে তো আপনি মরে যাই ভালো। আর আপনার একটা যুবতী মেয়েও আছে শুনেছি, ওকে একটু টেস্ট করা যাবে সেই সুবাদে, কি বলেন? শাহিদুল হকের কণ্ঠ কেমন হিংস্র শোনালো। আশরাফুল এতে একটু বিচলিত হলেন, তবুও অবাক গলায় বললেন, এসব ভয় অন্য জায়গায় দেখান, আমাকে না। তাহলে ওই কথাই রইল, কাল তো হবে না, তাই পরশু আমরা আসছি আপনার বাসায়। 10-12 জন হবে কিন্তু, খাতিরদারি যাতে ভালো হয়, না হলে কিন্তু গ্যাচাং, ঠিক আছে? আশরাফুল কিছু বলার আগেই ফোন কেটে গেল। এসব কথা শুনে তিনি যে ভয় পাননি তা কিন্তু না, বেশ গায়ে লেগেছে কথাগুলো। নিজের জন্য ভয় পান না তিনি, কিন্তু জোয়ান মেয়ে তার, এসব কুৎসিত মানুষদের কোনো ভরসা নেই। যদি তার পবিত্র মেয়ের গায়ে আঁচড় লেগে যায়। আঁতকে উঠলেন আশরাফুল। এসব ভাবতে ভাবতে চায়ের কাপটা হাতে তুলে নেন তিনি, কিন্তু লক্ষ্য করেন চায়ের কাপটা মৃদু কাঁপছে। কিন্তু তার পরপরই উপলব্ধি করলেন চায়ের কাপ নয়, বরং তার দুহাত মৃদুমন্দ কাঁপছে।